আজকের লেকচারে আমরা পড়ব ইলাস্টিসিটির পার্ট টুটা। পার্ট ওয়ান আমরা আগের লেকচারে পড়েছি। তো অবভিয়াসলি আগের লেকচারের জিনিসগুলো না জানলে এটা পারা যাবে না। তো আমরা যেহেতু ওটা পড়েছি, তো সকলেই এটা দেখার আগে ওটা দেখে নিবে, তা না হলে বুঝতে পারবে না। তারপর থেকে শুরু করা যাক। আমরা আগের দিন পড়েছিলাম যে ইলাস্টিক প্রপার্টিটা কি, পারফেক্টলি ইলাস্টিক বডি কাকে বলে, আর পারফেক্টলি প্লাস্টিক বডি কাকে বলে, এই টপিকগুলো পড়েছিলাম। আজকে আমরা হুকস ল পড়ব। হুকের সূত্র থেকে আমরা কিছু ইকুয়েশন ডিরাইভ করব। মানে আমরা এতটুকু জেনেছি যে পারফেক্টলি ইলাস্টিক বডি কোথাও নেই, মানে প্রকৃতিতে, বা পারফেক্টলি প্লাস্টিক বডিও নেই। যেটা আছে সেটা আংশিক বলা হয়, পার্শিয়ালি ইলাস্টিক বলছি। এবং একটা কথা আগের দিন আমরা বলেছিলাম যে মানে একটু মানে এলাবোরেটলি যদি বলি আবার, যে কোনো একটা বডির ওপর বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করব, তাহলে বডিটার মধ্যে আকার আকৃতি আয়তন পরিবর্তন হবে, যাকে আমরা বিকৃতি বলি। বিকৃতিকে ইংলিশে বলা হয় স্ট্রেন। এবং যদি আমি বাহ্যিক ফোর্সটা সরিয়ে নেই, তাহলে সে আগের অবস্থায় ফিরে আসবে কি আসবে না। যদি পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে তাহলে পারফেক্টলি ইলাস্টিক। যদি পুরোপুরি আগের অবস্থায় না ফিরে আসে তাহলে ওটা আংশিক ইলাস্টিক বলা হয়, মানে পার্সিয়াল ইলাস্টিক। আর যদি বিকৃতিতেই থেকে যায় তাহলে সেটা পারফেক্টলি প্লাস্টিক। তো বলেছিলাম প্রথম আর শেষেরটা হয় না, মাঝখানেরটা হয়। এবং বলেছিলাম ওই যে বাহ্যিক বল অ্যাপ্লাই করার পর যদি বাহ্যিক বলটা সরিয়ে নিলে যদি আগের অবস্থায় ফিরে আসে, সেই অবস্থাটা কখন বলবো, সেটা একটা লিমিটের মধ্যে হয়। মানে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, বস্তুটার বিকৃতি ঘটলো, বস্তুটাকে বাহ্যিক বলটা, বস্তুটার উপর যে বাহ্যিক বল সেটা যদি সরিয়ে নেই তাহলে সে পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসলো। এটা একটা লিমিটের মধ্যে হয়, সেটাকে বলা হয় ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। তো আমরা এখন যে ক্যালকুলেশন করব, মানে আমি একটু এক্সাম্পলের মতো করেই বলি। আর আগের দিনও বলেছিলাম মনে হয়, যে স্প্রিংটার ওপরে আমি প্রথমে 1 নিউটন বল প্রয়োগ করে টানলাম, স্প্রিংটা বড় হলো, ছেড়ে দিলাম বলটা, তাহলে স্প্রিংটা আবার সংকুচিত হয়ে আগের অবস্থায় ফিরে গেল এবং পুরোপুরি আগে যেরকম ছিল সেরকম হলো। 2 নিউটন বল প্রয়োগ করলাম, স্প্রিংটা আবার বড় হলো, আবার ছেড়ে দেওয়াতে স্প্রিংটা পুরোপুরি আগের প্রাথমিক অবস্থায় ফিরে গেল। আবার আমি 3 নিউটন বল প্রয়োগ করে টানলাম, আবার বড় হলো, ছেড়ে দেওয়ার পরে মানে বলটা যদি ছেড়ে দেয় তাহলে আবার পুরোপুরি আগের অবস্থায় গিয়ে ফিরে গেল। এইটা এতটুকু ঠিক আছে। এরপরে ধরলাম আরো একবার যখনই বল প্রয়োগ করব, ও বড় হলো, বাইরের বাহ্যিক বলটা সরিয়ে নিলে ও দেখলাম পুরোপুরি আগের অবস্থায় ফিরে গেল না, একটু বড় হয়েই থাকলো। মানে কোনো স্প্রিং যদি বারবার করে টানি আর ছাড়ি, দেখবো অরিজিনাল লেন্থের থেকে অনেকটা বড় হয়ে গেছে। এখন যতই টানি ছেড়ে দেই না কেন, ও প্রথমের অবস্থাতে ফিরে যাবে না। তাহলে যে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন পর্যন্ত ঠিক ছিল, বা 3 নিউটন পর্যন্ত যেটা আমি বলেছিলাম, যতদূর পর্যন্ত বল প্রয়োগ করাতে বিকৃতি হচ্ছে, বল সরিয়ে নিচ্ছে, আগের অবস্থায় ফিরে যাচ্ছে, ততটুকুর পর্যন্ত ও ইলাস্টিক লিমিটের মধ্যে পড়ে, মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে। আমরা আজকে এই চ্যাপ্টারে যতটুকুই ক্যালকুলেশন করব, সবটুকুতেই বলবো যে বডিটা মানে বস্তুটা ইলাস্টিক লিমিটের মধ্যে এক্সিস্ট করছে, এবং সেটা ধরেই ক্যালকুলেশন এগাবো। তাহলে শুরু করা যাক। তো হুকস ল বলছে, হুকের সূত্র, সূত্রটা কি বলছে, বলছে ইলাস্টিক লিমিটের মধ্যে যে কোনো বডির স্ট্রেস স্ট্রেনের সঙ্গে সমানুপাতিক। মানে বাংলাতে যদি বলি, স্থিতিস্থাপক সীমার মধ্যে উম, পীড়ন বিকৃতির সঙ্গে সমানুপাতিক হবে। কি বললাম? পীড়ন বিকৃতির সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে এটা লেখা যাক, পীড়ন সমানুপাতিক বিকৃতি। তবে এখানে লিখতে হবে একটা কথা, স্থিতি স্থাপক সীমার মধ্যে কি হয়, সবসময়
পীড়ন কার সঙ্গে সমানুপাতিক হয়? বিকৃতির সঙ্গে অলওয়েজ সমানুপাতিক হয়। এটাকে ইংলিশ নামটা আমি লিখে দিচ্ছি। এটাকে বলা হয় স্ট্রেস, ব্র্যাকেটে রাখি, এটাকে বলা হয় স্ট্রেন। এই এইবার আমি এই সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দেই, তাহলে আমি এখানে লিখতে পারি যে পীড়ন ইকুয়াল টু লিখতে পারি, তাহলে অবশ্যই একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, ওই ধ্রুবকটা কে দিলাম, ইন্টু বিকৃতি। তাহলে অর আমি এরকম লিখতে পারি, পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু কে। এই কেটা কি? একটা ধ্রুবক। এই ধ্রুবকের একটা নাম আছে, এটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ককে ইংলিশে বলা হচ্ছে ইলাস্টিক মডিউলাস। তাহলে এই কেটাকে কি বলবো? স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক মডিউলাস। এবং এই হুকস লটা অ্যাপ্লাই হচ্ছে ইলাস্টিক লিমিটের মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। তো আমরা এখন পড়ব যে স্থিতিস্থাপক গুণাঙ্কটা কয় ধরনের হতে পারে। আমরা পড়ব হচ্ছে 3 ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, পরপর পড়ছি এক এক করে। তো এবার এটা মুছে দিয়ে নেক্সট ওটা পড়ব, ঠিক আছে? তাহলে এইটা মুছে দেই। তাহলে বুঝে গেলাম এখন যে ইকুয়েশন পেলাম সেটা কি? সেটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি ইকুয়ালস টু স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার আগের দিন আমরা বিকৃতির কতকগুলো নাম পড়েছিলাম, বলেছিলাম অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, আর একটা পড়েছিলাম কৃন্তন বিকৃতি। তো অনুদৈর্ঘ্য বিকৃতিটা মানে কি এটাও বলেছিলাম, যে কোনো একটা বস্তু আছে, তাকে যদি দৈর্ঘ্য বরাবর টানি তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এই টাইপের বিকৃতিকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। আয়তন বিকৃতি কি বলেছিলাম? একটা পাত্রের মধ্যে গ্যাস আছে। আচ্ছা, আয়তন বিকৃতি যখন আসবো তখন বলছি। এখন তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি নিয়েই আমরা হিসেব করি। তাহলে যে সমস্ত বস্তুর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে, মানে এটা একটা তার রয়েছে তামার, তার নিচে যদি আমি জোরে বল প্রয়োগ করি, তামার তারটা বড় হয়ে গেল, তাহলে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি ঘটলো। তাহলে এক্ষেত্রে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি ক্যালকুলেট করব। তো আমি লিখে রাখি অনুদৈর্ঘ্য বিকৃতিটা কি হবে। অনুদৈর্ঘ্য বিকৃতিটা হবে ডিএল বাই এল। ডিএল মানে কি? ওই যে যেটা আমরা আগের দিন পড়েছিলাম, দৈর্ঘ্য বৃদ্ধি, এল প্রাথমিক দৈর্ঘ্য। তো এই সমস্ত বস্তুর ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে, তাদের ক্ষেত্রে ওই স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটা বললাম একটু আগে হুকের সূত্রতে, কি পীড়ন বাই বিকৃতি, সেটা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমরা লিখেছিলাম না যে পীড়ন, আমরা এই ফর্মুলাটা পড়লাম, পীড়ন বাই বিকৃতি, সেটা হয় কি একটা কনস্ট্যান্ট কে। কেটার নাম কি বললাম? স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো বলছি এখন যাদের অনুদৈর্ঘ্য বিকৃতি হয়, মানে যে তারকে টানলে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তার ক্ষেত্রে ওই কেটাকে কি বলছে? ওয়াই বলছে। এটাও এক ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। সেটা কার জন্য হয়? এই সমস্ত বস্তুর জন্য যাদের অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে। তাহলে কি লিখবো? পীড়ন বাই বিকৃতি, এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমি এই টাইপের বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ককে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে ওপরে তো পীড়ন বাই বিকৃতিই হবে। এটাকে বলবো অনুদৈর্ঘ্য পীড়ন। এটাকে বলবো অনুদৈর্ঘ্য পীড়ন বাই নিচে বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি। মানে
লঙ্গিচুডিনাল স্ট্রেস বাই লঙ্গিচুডিনাল স্ট্রেন। তাহলে এখানে এটাকে আমি লিখতে পারি, এটাকে কি বলা হয়? লঙ্গিচুডিনাল স্ট্রেস স্ট্রেস আর এটা হবে লঙ্গিচুডিনাল স্ট্রেন, ইংলিশ নামগুলো। তাহলে এইটা হচ্ছে, তাকে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এই ওয়াইটা এক প্রকার স্থিতিস্থাপক গুণাঙ্ক, যাদের অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে, তো তার একটা নাম আছে। এই নামটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক বলা হয়, ইয়ং মডিউলাস। মানে বাংলাতে যদি বলি ইয়ংটা ইয়ংই হবে, এটাকে গুণাঙ্ক বলে দেবো। তাহলে এটার নাম কি হলো? ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস। তাহলে বোঝা গেল তো, যদি অনুদৈর্ঘ্য বিকৃতি যে সমস্ত বস্তুর ঘটে তাদের ইয়ং গুণাঙ্ক বলা হয়। ইয়ং গুণাঙ্ক y ইকুয়ালস টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তো এটাকে যদি আমি ম্যাথামেটিক্যালি লিখতে চাই, তাহলে একটু এরকম করে লেখা যায় না, y ইকুয়ালস টু অনুদৈর্ঘ্য পীড়ন মানে ডিএল বাই এল লিখবো। সরি সরি, অনুদৈর্ঘ্য পীড়ন কেন এটা লিখবো, ভুল বলছি তো। এটা তো বিকৃতি অনুদৈর্ঘ্য, মানে এটা নিচে বসবে, তাই তো? এই যে অনুদৈর্ঘ্য বিকৃতি, তো ও নিচে বসবে হচ্ছে ডিএল বাই এল। আর পীড়ন মানে কি, আগের দিন বলেছিলাম বল বাই ক্ষেত্রফল, তাহলে এটা এফ বাই এ বসে গেল। তাহলে ইয়ং গুণাঙ্কটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। যাদের ক্ষেত্রে এই টাইপের বিকৃতি ঘটে তাদের জন্য ইয়ং গুণাঙ্ক ক্যালকুলেট করব। তাহলে এবার এটা মুছে দিয়ে আমি নেক্সট যাব। নেক্সট কোনটা যাব? আচ্ছা, এটা মুছে দিই, তারপরে আসছি। নেক্সট আমরা আগের দিন পড়েছিলাম সেটা হচ্ছে আয়তন বিকৃতি। মনে পড়ছে? আয়তন বিকৃতি পড়েছিলাম, এবং সেটাকে আমি রিপ্রেজেন্ট করেছিলাম ডিভি বাই ভি। মানে কোনো একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস রয়েছে, তার উপরে একটা যদি চাপ দেই, তাহলে গ্যাসটা সংকুচিত হবে, আয়তন কমবে। বা চাপ কমিয়ে আয়তন বাড়াতেও পারি কিছু একটা। যে পরিমাণ আয়তন কমবে বা বাড়বে বাই প্রাথমিক আয়তন, এটাকে বলা হয় আয়তন বিকৃতি বলা হয়। তো যে টাইপের বস্তুর ক্ষেত্রে বা যে টাইপের গ্যাসের ক্ষেত্রে এই টাইপের হবে আয়তন বিকৃতি গুণাঙ্ক, সরি আয়তন বিকৃতি দেখতে পাবো, তাদেরও তো স্থিতিস্থাপক গুণাঙ্ক ক্যালকুলেট করা যেতে পারে। স্থিতিস্থাপক গুণাঙ্ক সব বস্তুরই ক্যালকুলেট করা হয়, যেটা হুকের সূত্র বলেছে। এটা ফার্স্টে বললাম কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক কে হয় পীড়ন বাই বিকৃতি। তো যাদের ক্ষেত্রে আয়তন বিকৃতি হয় তাদের স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে আমরা, এটাকে কে বলবো, এটা কে না, এটাকে কাপ্পা বলা হয় অ্যাকচুয়ালি। এটাকে তাহলে কি হবে? আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। তো এইটার নাম আছে একটা বাল্ক মডিউলাস। এটাকে বলা হয় বাল্ক মডিউলাস বলা হয়, বা বাংলাতে এটার নাম হচ্ছে আয়তন আয়তন বিকৃতি গুণাঙ্ক বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। তো এই আয়তন পীড়ন মানে ভলিউম স্ট্রেস, আয়তন বিকৃতি ভলিউম স্ট্রেন, এটার ইংলিশ লিখলাম না আর। তাহলে এটাকে যদি আমি লিখতে চাই যে কাপ্পা, এটাকে কি কে না, কিন্তু কাপ্পা বলা হয় এটাকে। যে সমস্ত বস্তুর ক্ষেত্রে আয়তন বিকৃতি ঘটে তাদের স্থিতিস্থাপক গুণাঙ্ককে আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস বলা হয়। সেম ওই পীড়ন বাই বিকৃতি হবে, খালি শুধু পীড়নের আগে কি কথা লাগিয়ে দেবো? আয়তন লাগাবো, বিকৃতির আগে আয়তন লাগাবো, তাহলে আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি। তো আয়তন পীড়ন মানে কত হয়? বল বাই ক্ষেত্রফল, আমি আগের দিনই বলেছি। আর আয়তন বিকৃতি কত? ডিভি বাই ভি। এবার গ্যাসের ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফলটা কি হয়ে যায়, যেহেতু এটা আয়তন বিকৃতি। এটা কোন বস্তুর ক্ষেত্রে আয়তন বিকৃতি আসে? যেটা গ্যাসের চাপ বাড়লো চাপ কমলো,
তাহলে গ্যাসের ক্ষেত্রে বল বাই ক্ষেত্রফল কি হয়ে যায়, চাপ হয়ে যায়। তাহলে আমি এখানটায় কাপ্পা ইকুয়ালস টু লিখতে পারি পি ডিভাইডেড বাই ডিভি বাই ভি। এটাকে আমরা অবশ্যই লিখতে পারি নিঃসন্দেহে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দুটো স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়লাম। একটা ইয়ং গুণাঙ্ক, যেটা ওই যে সমস্ত বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে, কোন বস্তু লম্বা একটা তার আছে টেনে বড় করলাম, একটা লম্বা গার্ডার আছে টেনে বড় করলাম। আর যে সমস্ত বস্তুর আয়তন বিকৃতি ঘটে তার স্থিতিস্থাপক গুণাঙ্ককে বলা হয় কাপ্পা, মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাল্ক মডুলাস। সেটা এই ফর্মে এলো। এবার আমরা আরেক ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়ব। আমি আরেক ধরনের বিকৃতির কথাও আগের দিন উল্লেখ করেছিলাম। সেটা কি ছিল, সেটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি, মানে শেয়ারিং স্ট্রেন। সেটা কি টাইপের বস্তুর জন্য, ওই যে একটা বইয়ের এক্সাম্পল দিয়েছিলাম, আমি আরেকবার না হয় এক্সাম্পলটা দিচ্ছি। এটা আমি মুছে দেই। আচ্ছা, এটা মুছে দিলাম। যে আমি বলেছিলাম যে আমাদের ফিজিক্স বইটা যেটা আছে, মানে আমি আরেকবার যদি এক্সাম্পল নিয়ে দেখাতে চাই, তাহলে এই যে আমাদের যে ফিজিক্স বইটা আছে, এই যে এরকম ভাবে যে বইটা আছে, তাকে যদি আমি একদিক ধরে এরকম ঠেলে দেই, তাহলে দেখতে পাবো এই দিকটা সমান আছে, দেখবো এই দিকটা বেঁকে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি বেঁকে গেছে। এদিকে কিভাবে ঠেলছি, এইভাবে ঠেলছি, নিচের তলটা কিন্তু সেট হয়ে আছে, জাস্ট ওপরের তলটা বেঁকে চলে যাচ্ছে। তো এই টাইপের বিকৃতি যখন ঘটবে, সেই তাদের জন্য আমরা কি বার করব, তাদের জন্য এক ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বার করব। তাদের বিকৃতিটাকে বলা হয় ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি, যাকে ইংলিশে বলছে শেয়ারিং স্ট্রেস, শেয়ারিং স্ট্রেন। তাহলে তাদের ক্ষেত্রে যে গুণাঙ্কটা পাবো, সেটা আমি আগের দিন কিন্তু ছবি এঁকে দেখেছিলাম, সেটা আগের ভিডিও দেখে নিলেই বোঝা যাবে। তাদের ক্ষেত্রে যে গুণাঙ্কটা পাবো সেটাকে বলবো ইটা। সেটাকে কি বলবো, সেটাকে বলবো ইটা। ইটা ইকুয়ালস টু কি হবে, ক্রিন্তন পীড়ন, ক্রিন্তন পীড়ন ডিভাইডেড বাই ক্রিন্তন বিকৃতি, মানে এটাকে বলা হয় শেয়ারিং স্ট্রেস, আর এটাকে বলা হয়, একটা ই লিখে দিয়েছি, SHRING, শেয়ারিং স্ট্রেন। শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেন। তাহলে শেয়ারিং স্ট্রেস মানে ক্রিন্তন পীড়নটা কি ছিল, ওটা বল বাই ক্ষেত্রফল, এটা কিন্তু এখানে একই থাকবে, বল বাই ক্ষেত্রফল। আর বিকৃতিটা কি, আগের দিন বলেছিলাম বিকৃতিটা কি, এখানে থিটা হয়, তাহলে থিটা। কেন, আমি ছবিটা না হয় আরেকবার এঁকে বলে দিচ্ছি। এই যে এইরকম একটা বস্তু ছিল, মানে যেটা আমি ফিজিক্স বইটা যেটা দিয়ে দেখালাম, খালি শুধু কি হবে, এই সামনের পার্টটুকু এই দিকে এগিয়ে যাবে, এটাও এই দিকে এগিয়ে যাবে, কিন্তু নিচের তলটা যেখানে ছিল সেখানেই থাকছে। ঠিক সিমিলারলি এই দিকেও একটু এগিয়ে যাবে, কিন্তু নিচের তলটা যেখানে ছিল তার সাথেই কানেক্টেড থাকবে। যদি এই দিকে এই কোণে থিটা হেলে যায়, তাহলে এদিকেও এই কোণে থিটা হেলে যাবে। এই থিটা কোণটাই এখানে শেয়ারিং স্ট্রেন মানে ক্রিন্তন বিকৃতিতে আসে। এইবার যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই বাহুটার একটা ঘনক ছিল, এটার অরিজিনাল লেন্থ এল ছিল, আর আমার এই ছোট্ট এটা কতটুকু বৃদ্ধি হয়েছে ডিএল। তাহলে এটা যদি থিটা হয়, এই ত্রিভুজ থেকে ট্যান থিটা ইকুয়ালস টু হয় ডিএল বাই এল। এবং আগের দিনের ভিডিওতেও আমি একটা বলেছিলাম, থিটা যদি খুব ক্ষুদ্র হয় মুখস্থ করতে বলেছিলাম যে ট্যান থিটা ইজ নিয়ারলি ইকুয়ালস টু থিটা। তো তাহলে আমি থিটার ভ্যালুটা কত বসাতে পারি, এইখানটায় থিটার ভ্যালুটা কোনো কোনো সময় ডিএল বাই এলও বসাতে পারি। তাহলে এখন আমরা তিন ধরনের
স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্বন্ধে পরিচয় হলাম। কি কি? প্রথমে হচ্ছে ইয়ং গুণাঙ্ক, যে সমস্ত বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে। তারপরে হচ্ছিল আয়তন বিকৃতি গুণাঙ্ক, যে সমস্ত বস্তুর আয়তন বিকৃতি ঘটে। তারপরে পড়লাম হচ্ছিল এইটাকে বলা হয় এটাকে, এটার নাম লেখা হয়নি, এইটাকে বলা হয়, এটার নামটা হচ্ছে, ইটার নামটা আমি কোথায় লিখি, এই ইটার নামটা আমি, আচ্ছা ইটার নামটা আমি এইখানে নিয়ে এসে লিখি। এই ইটার নামটা, এই ইটার নামটা বলছে এটা দৃঢ়তা গুণাঙ্ক। দৃঢ়তা গুণাঙ্ক, যেটাকে ইংলিশে বলা হয় রিজিডিটি মডিউলাস। রিজিডিটি রিজিডিটি মডিউলাস অথবা দৃঢ়তা গুণাঙ্ক। তাহলে 3 ধরনের গুণাঙ্ক পেয়ে গেছি আমরা। ওকে, কোনো কোশ্চেন নেই, এটা খুবই ইজি। এইবার চলে যাব আমরা আরেকটা টপিকে। তার আগে এটা আমরা মুছে দিব। সকলে একটু দেখে নাও, আমি একটু ওয়েট করছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে পয়জনস রেশিও। পয়জনস রেশিও, ঠিক আছে। পয়জনের অনুপাত, বাংলাতে বলা হয় পয়জনের অনুপাত। ওটা কি জিনিস? এটা অ্যাকচুয়ালি পয়জনস রেশিওটা ইউজ হয় যে সমস্ত বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে। মানে একটা তার আছে, তাকে টেনে বড় করলাম, একটা গার্ডার আছে টেনে বড় করলাম, স্প্রিং আছে টেনে বড় করলাম, যাদের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটে তাদের ক্ষেত্রে এই পয়জনস রেশিওটা ক্যালকুলেট করা হয়। কি সেটা আমি প্রথমে লিখে দেই যে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই সিগমাটাকে বলা হয় পয়জনের অনুপাত। বাংলাতে লিখলাম, ইংলিশ নামটা যেহেতু লেখা আছে। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হয় অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য বিকৃতি ডিভাইডেড বাই পার্শ্বীয় বিকৃতি। মানে এটা উপরে অনুদৈর্ঘ্যকে বলা হয় লংগিচুডিনাল স্ট্রেন, এটাকে বলা হয় ল্যাটেরাল স্ট্রেন। অনুদৈর্ঘ্য আর পার্শ্বীয়, লংগিচুডিনাল ল্যাটেরাল মানে কি? আমি আগের দিন হয়তো বলেছিলাম, আর একবার বলে দিচ্ছি। এটা গার্ডারের টুকরো, গার্ডার দেখেছি তো, প্যাকিং করার যে প্যাকেজিং এর গার্ডার, ওই গার্ডারটাকে গোল থাকে, যদি কেটে দেই লম্বা হবে। তাকে যদি আমি টেনে ধরি তাহলে দেখবো দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রস্থচ্ছেদটা সরু হয়ে যাচ্ছে। তো এই যে দৈর্ঘ্য যে বাড়ছে, তাহলে একটা বিকৃতি ঘটছে, ওটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বরাবর বাড়ছে। আর এই যে প্রস্থচ্ছেদ বরাবর তো কমছে, তাহলে ওটা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি। আমরা বলেছি বাড়া বা কমা দুটোই বিকৃতির মধ্যে ঘটে, বিকৃতি মানে পরিবর্তন। তো গয়ারটাকে যদি টেনে ধরি তাহলে দৈর্ঘ্য বরাবর বেড়ে যায় দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, অনুদৈর্ঘ্য বিকৃতি। আর তাদের যে সরু হচ্ছে প্রস্থচ্ছেদ, ওইটার জন্য হবে কি পার্শ্বীয় বিকৃতি। তো তাহলে আমি এখানে সিগমাটাকে লিখতে পারি ডিএল অনুদৈর্ঘ্য বিকৃতি, না না একটু ভুল লিখেছি, একটু ভুল হয়েছে নোটেশনটা, আমার একটু ভুল হয়েছে এখানটাই। ওপরে যাবে পার্শ্বীয়, নিচে যাবে অনুদৈর্ঘ্য। হ্যাঁ, এটা একটু সকলে আর একবার, অসুবিধা নেই, তোমরা তো আজকে প্রথম পড়ছো, এইভাবে মাথায় ঢুকিয়ে নেবে। ওপরে যাবে হচ্ছে পার্শ্বীয়, ওপরে যাবে হচ্ছে পার্শ্বীয় বিকৃতি, আর নিচে হবে অনুদৈর্ঘ্য। ওকে, ক্লিয়ার? ওপরে হবে কি পার্শ্বীয়, নিচে হবে অনুদৈর্ঘ্য। তাহলে আমি এবার লিখি ম্যাথামেটিক্যাল ফর্মটা, dr বাই আর ডিভাইডেড বাই dl বাই এল। এইটা হচ্ছে হলো। তো dr বাই আর কি? মানে ওই যে
গার্ডারটাকে টানলাম, তাহলে দৈর্ঘ্য বড় হয়েছে কত, ডিএল পরিমাণ। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে ডিএল বাই এল, এল প্রাথমিক দৈর্ঘ্য ছিল, তাহলে ডিএলটা কি হলো, ডিএলটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, আর এলটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। পার্শ্বীয় বিকৃতি কি বললাম, যেটা প্রস্থচ্ছেদ, গার্ডটাকে টানলে যে সরু হয়ে যায়, সেই প্রস্থচ্ছেদ যে কমে যায়, তাহলে ডিআর ধরে নিচ্ছি ওর হচ্ছে প্রস্থচ্ছেদ, মানে প্রস্থচ্ছেদ কমে যাওয়া, তো এখানে ক্ষেত্রফল লিখছি না, এখানে প্রস্থচ্ছেদ কমে যাওয়াটাকে আমি ব্যাসার্ধ দিয়ে রিপ্রেজেন্ট করছি। আমি এটাকে ব্যাসও বলতে পারি, ব্যাস হ্রাস, আর আর হচ্ছে প্রাথমিক ব্যাস। তো এখানে অনেকের মনে হবে যে আমরা আর কে তো ব্যাসার্ধ বলে থাকি, এখানে আমি ব্যাস বলছি। যদি কোশ্চেনে আমি ব্যাস দিয়ে অঙ্ক করি, সিগমা যা বেরোবে ব্যাসার্ধ দিয়ে করলেও একই বেরোবে, কারণ দুটোই তো ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত, দুই দিয়ে ভাগ করাও যা, না ভাগ করাও তাই। কেন, আমি যদি ওপরে যদি আহ, ধরো আমার কাছে দেওয়া আছে যে ব্যাস দেওয়া আছে, ঠিক আছে, আমাকে বলে দিল যে একটা গার্ডারের টুকরো তাকে যদি জোরে টানি, তাহলে ওর ব্যাসটা কমে যায় কিছু একটা, এবং আগে ব্যাস ছিল এত। আমি যদি ব্যাস বসাই, তা যা হবে, ব্যাসার্ধ দুই দিয়ে ভাগ করে বসাবো, তো উপরেরটাকেও দুই দিয়ে ভাগ করব, নিচেরটাকেও দুই দিয়ে ভাগ করব, তাহলে ব্যাস বসাই ব্যাসার্ধ বসাই কোনো ব্যাপার না, কিন্তু দুটোই কিন্তু একই ডাইমেনশনে বসাতে হবে। তাহলে পয়জনের অনুপাত সিগমা, যেটা আমরা বলছি সিগমা ইকুয়ালস টু হয় পার্শ্ব বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি মানে ব্যাস বা ব্যাসার্ধ কোনো একটাতে যা পরিবর্তন, তার মানে কি, ডিআর মানে হচ্ছে কি পরিমাণ ব্যাসার্ধ পরিবর্তন হয়েছে, আর আর মানে প্রাথমিক ব্যাসার্ধ যা ছিল, আর অনুদৈর্ঘ্য বিকৃতি মানে তো জানোই ডিএল বাই এল, এটা অনেকবার বলেছি। তাহলে এই হচ্ছে এইটা, এখানে একটা মাইনাস হয় কেন, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পাই প্রস্থচ্ছেদও কি বৃদ্ধি পাবে, না, প্রস্থচ্ছেদ কমে যায়, তাই জন্য মাইনাসটা। দৈর্ঘ্য বৃদ্ধি পেলেও প্রস্থচ্ছেদ কমতে বাধ্য, আর যদি এটা না হয় তাহলে সেটা বাস্তব বস্তু নয়। ওকে, তাহলে যদি সিগমার আমরা মড বার করি তাহলে কিন্তু আবার নেগেটিভ হবে না, তখন কি হবে, মাইনাস ডিআর বাই আর ওপরে মড হয়ে গেল, আর নিচে ডিএল বাই এল থাকলো, এটার মড করলে তো পজিটিভই হবে। ব্যাপারটা এরকম, সিগমার যদি আমরা মড বার করি। ওকে, ক্লিয়ার তাহলে। তাহলে এইবার একটু পয়জনস রেশিও নিয়ে কিছু ক্যালকুলেশন করব, তার জন্য আমরা এটা এখন মুছবো। তাহলে এটা মুছে দিচ্ছি। আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে তিন প্রকারের স্থিতিস্থাপক গুণাঙ্ক শিখতে পারলাম। আমরা বললাম যে পীড়ন বাই বিকৃতির অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো ক প্রকারের স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়লাম, তিন প্রকারের। কি কি সেটা, সেটা একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, আর একটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক কাপ্পা, আরটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক ইটা। এছাড়া আর একটা নতুন জিনিস পড়লাম পয়জনস রেশিও সিগমা। এই চারটা জিনিস পড়লাম। তো এই চারটার মধ্যে একটা রিলেশন আছে, দুটো রিলেশন আছে, সেটা আমরা পড়বো না, ওটা আমাদের সিলেবাসে নেই, অনেক বড়। সেই রিলেশন দুটো আমরা একটু মুখস্থ করব। সেটা হচ্ছে y ইকুয়ালস টু 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা। আমি একটু দেখে নেই, এটা একটু খেয়াল নেই। হ্যাঁ, y ইকুয়ালস টু 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা, ঠিকই লিখছিলাম। এটা একটা রিলেশন। আর একটা রিলেশন y ইকুয়ালস টু 3 কাপ্পা 1 মাইনাস 2 সিগমা, একটা রিলেশন, জাস্ট এটা মুখস্থ করতে হবে। এদের মধ্যে রিলেশন কি করে আসলো সেটা আমাদের জানার দরকার নাই, মানে এই তিনটে আর সিগমা সবই কিন্তু আছে, এই যে ইয়ং গুণাঙ্ক আছে, ইয়ং গুণাঙ্ক দু জায়গায় আছে, কাপ্পা এটাও আছে এখানে এক জায়গায়, ইটা এটাও আছে, সিগমা যেখানেও আছে এখানেও আছে, চারটার মধ্যে রিলেশন। তো এই ইকুয়েশন দেখে বুঝতে পারছি না ইয়ং গুণাঙ্কের মান কত হয়, এটা নিয়ে আমাদের একটু যদি আমরা পড়াশোনা করি, যে যদি কঠিন বস্তু মানে লোহার দণ্ড বা তামার দণ্ড, এদের ক্ষেত্রে যদি আমরা ভাবি, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, 10 টু দি পাওয়ার লোহার ক্ষেত্রেই যদি হয়, এই যে ইয়ং গুণাঙ্ক ইটা বা ইয়ং গুণাঙ্ক 10 টু দি পাওয়ার 11 টাইপের অর্ডারে হয়, কত, 10 টু দি পাওয়ার 11 অর্ডারে। তাহলে এই যে ইয়ং গুণাঙ্কের মান
10^11 অর্ডারে বলছি এবং পজিটিভ বলছি, এটা আমাদের জেনে নিতে হবে যে আমরা যে পড়লাম আজকে একটা নতুন কোয়ান্টিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই যে তিনটা, ইটা, কাপ্পা, ইটা, কাপ্পা, ইয়ং, এদের মান কিরকম হয় বলছি, এগুলোর অর্ডার 10^10-11 টাইপের হয় এবং পজিটিভ হয়। বেশ, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এদিকের পুরোটাকে পজিটিভ হবে। এই ইকুয়েশনটা যদি বাদিকটা পজিটিভ হয় তাহলে ডান দিকটাকেও পজিটিভ হতে হবে। ডান দিকটা যদি পজিটিভ হয়, টুইটা এটার সঙ্গে গুণফল আছে আর এটা ব্যাকেটে আছে, তাহলে অবভিয়াসলি এই ব্যাকেটটাকেও পজিটিভ হতে হবে। কেন, এটা তো পজিটিভ হচ্ছেই, কেন আমরা বলছি যে এই তিনটার মান হয় 10^10-11 এই অর্ডারে আর পজিটিভ ভ্যালু, তাহলে ওয়াইও পজিটিভ, ইটাও পজিটিভ। যদি বাদিক, ইকুয়েশনের বাদিক পজিটিভ হয়, ডান দিকটাকে অবশ্যই পজিটিভ আসতে হবে, না তো ইকুয়েশন ভ্যালিড না। তো তাহলে ইটা পজিটিভ, টু তো পজিটিভ বুঝতেই পারছি, তাহলে ব্যাকেটের মানটাকেও একটা পজিটিভ ভ্যালু শো করতে হবে। তাহলে বলতে পারি 1+σ>0, পজিটিভ মানে তো জিরোর থেকে বড়, তাহলে অর σ>−1। তাহলে এখান থেকে পেলাম সিগমার মানটা -1-এর থেকে বড়। আচ্ছা থাকলো, এবার এই ইকুয়েশনের দিকে যাই। ইয়ং গুণাঙ্কও পজিটিভ, তাহলে ইকুয়েশনের বাঁ দিকে পজিটিভ আছে না, ডান দিকটাও পজিটিভ হতে হবে। 3 তো পজিটিভ নাম্বার, কাপ্পা আমি বলেছি তিনজনেই পজিটিভ এবং 10^10-11 পাওয়ারে হয়, তাহলে কাপ্পাও পজিটিভ, তাহলে এই ব্যাকেটের ভ্যালুটাকে অবশ্যই পজিটিভ হতে হবে, নেগেটিভ বেড়ে দিলে তো এটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে 1-2σ এটাকেও পজিটিভ হতে হবে, তার মানে >0 পজিটিভ মানে, তাহলে এখান থেকে 1 2σ, তাহলে অর আমি টুটাকে দিকে নিয়ে চলে আসি, তাহলে ½ σ, তাহলে এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে σ<½ তার মানে এটাকে যদি ঘুরিয়ে লিখি যে -1 < যদি আমি এই সাইনটাকে উল্টে দেই, যদি গ্রেটার লেস দেন করি তাহলে -1 দিকে চলে আসবে, সিগমা দিকে চলে আসবে, ম্যাথামেটিক্স এটা, এখানেও তাই। যদি আমি এই সাইনটা গ্রেটার উল্টে দেই তাহলে সিগমা দিকে চলে আসবে, হাফ দিকে চলে যাবে। তাহলে দেখলাম এই অ্যারো যেদিকে থাকে সেদিকে বড় হয়, তো এই লেস দেন এইদিকে, তার মানে এটা বড়, তাহলে সিগমার ভ্যালু -1-এর থেকে বড়। এই অ্যারো যেদিকে থাকে, হ্যাঁ, এই অ্যারো যেদিকে থাকে সেটা বড় হয়, তাহলে এখানে পেলাম হাফ বড়, সিগমা ছোট, তার মানে কি এদিকে সিগমার হাফের মধ্যে কে বড়, অ্যারো যেদিকে থাকে মুখটা খোলা মুখ দিকে সেদিকে বড় হয়, তাহলে এটার মধ্যে এই দুটোর মধ্যে কে বড়, সিগমা না হাফ, হাফ বড়। এখানে কে বড়, -1 বড়, তাহলে সিগমার ভ্যালু -1-এর থেকে বড়, আর এখানে আবার হাফ বড় সিগমা ছোট, তাহলে সিগমার ভ্যালু হাফের থেকে ছোট, তাহলে সিগমার রেঞ্জটা কি হলো, -1 < σ>1 আমি এটা আরেকবার বলি, আমার গ্রেটার দ্যানটা উল্টে গেলে এরাও সাইড চেঞ্জ করে, তাহলে গ্রেটার দ্যান উল্টে গেল, গ্রেটার দ্যানটা লেস দ্যান হলো, এরা সাইড চেঞ্জ করে গেল, গ্রেটার দ্যানটা লেস দ্যান হলো, এরাও সাইড চেঞ্জ করে গেল। এবার এখানে খোলা মুখটা যেদিকে মানে সিগমা বড়, -1 ছোট, তার মানে -1-এর থেকে সিগমা বড়। এখানে খোলা মুখ এই দিকে, তার মানে হাফ বড় সিগমা ছোট, তার মানে হাফের থেকে সিগমা ছোট, তাহলে সিগমার মানটা -1-এর থেকে বড় আবার হাফের থেকে ছোট, তাহলে এই হচ্ছে রেঞ্জ সিগমার, সিগমার সীমা। এটা পরীক্ষায় কোশ্চেন আছে যে সিগমা যে পয়সনের অনুপাত তার সীমাস্থ মান কত, -1 থেকে হাফের মধ্যে। বোঝা যাচ্ছে তো, খোলা দিক বড়, তার মানে এখানে খোলা দিক, খোলা মুখ কোন দিকে, এই দিকে, তার মানে সিগমা বড় -1 ছোট, তো সিগমা বড় -1 ছোট, তার মানে সিগমার মানটা -1 থেকে বড়। আচ্ছা, এদিকে হাফ বড় সিগমা ছোট, তার মানে সিগমার মান হাফের থেকে ছোট, তাহলে রেঞ্জ কি হলো, সিগমার -1 থেকে বড়, হাফের থেকে ছোট, এটা হচ্ছে সিগমার রেঞ্জ। কিন্তু এখানে একটা লিখতে হবে, কিন্তু বাস্তবে সিগমা কোনোদিন নেগেটিভ হয় না, তাই ওই যে বললাম আগে সিগমার মানটা, যে তাই সিগমার অরিজিনাল যে রেঞ্জটা হয় সেটা কত হবে, সেটা হবে 0 < σ>1 এইটা 0 থেকে হাফের মধ্যে হবে। আমি ওই পয়জনস রেশিও যখন বলেছিলাম উপরে পার্শ্বীয় বিকৃতি, পার্শ্বীয় বিকৃতির আগে নেগেটিভ দিয়েছিলাম, কারণ কি ওই দৈর্ঘ্য বাড়লে প্রস্থচ্ছেদ কমে যায়, ঠিক আছে। তো যদি কোনো বস্তু এরকম সিগমা নেগেটিভ হওয়া মানে কোনো বস্তু দৈর্ঘ্য বাড়ছে প্রস্থচ্ছেদও বাড়ছে, তা কি হয়, বা প্রস্থচ্ছেদ কমছে দৈর্ঘ্যও কমছে, তা হয় না, ভাইস ভার্সা হতে হবে, তাই সিগমা নেগেটিভ হয় না।
বাস্তবে এরকম কি, মানে সিগমা নেগেটিভ হওয়া মানে বস্তুটা এরকম হয়ে গেল যে যে বস্তুর দৈর্ঘ্য বাড়ছে সাথে সাথে প্রস্থও কি হচ্ছে, বাড়ছে। তা কি হয়? একটা গার্ডারকে যদি টেনে বড় করি, গার্ডারটা বড় হলো, প্রস্থটাও কি বড় হবে? হয় না। প্রস্থটা বড় হলে সিগমাটা নেগেটিভ হতো, কিন্তু বাস্তবে যেহেতু এরকম বস্তু পাওয়া যায় না, তাই সিগমার ভ্যালু 0 থেকে হাফের মধ্যে। এতটুকু লিখলেই হবে যে আমরা বাস্তবে প্রকৃতিতে দেখেছি যে সিগমার মান ঋণাত্মক হয় না, সবসময় ধনাত্মক হয়। কারণ কি? ওই যে দৈর্ঘ্য বাড়লে প্রস্থচ্ছেদ তো কখনো বাড়ে না, কমেই। তাই তাহলে এই হচ্ছে সিগমার সীমাস্থ মান। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, ভালো মতো মন দিয়ে পড়তে হবে। তো ইলাস্ট্রিসিটির আজকের ক্লাস এতটুকুই থাকবে। আর আমাদের একটা দিন লাগবে, তাহলেই হয়ে যাবে, বিশেষ কিছু নেই। আস্তে আস্তেই পড়ছি এই টপিকটা আমরা। তো আর একটা ক্লাস নিব, ইলাস্ট্রিসিটি কমপ্লিট, এটা তাহলে তোমরা দেখে নিও। আজকের মতো এখানেই থাকলো।